আজকে আপনাদের বলবো বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতে যাঁরা অসাধারণ গানের বাণী সাজিয়ে উপহার দিয়েছিলেন, তাদের অন্যতম হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। শিবদাসবাবুর পাড়ার ক্লাবে ঘটা করে স্বাধীনতা উৎসব উদযাপন হচ্ছে। তারস্বরে বক্স আর চোঙাগুলো জানান দিচ্ছে কত বড় দেশভক্ত। ক্লাবের বাপিদা বলে দিয়েছে, সব দেশের গান বাজাবি সারাদিন, মনে থাকে যেন, হিন্দি গান না, মনে থাকে যেন। অমরেশবাবু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন শিবদাসবাবুর বাড়ি। অনেক দিন দেখা হয় না। বাঁশদড়ির উষা কারখানার পেছন দিক থেকে সোজা মিনিট 15 হাঁটলেই শিবদাসবাবুর বাড়ি। সেই সময় একজনকে বলতে শুনলেন, ওরে এবার ডিএল রায় দে, ভারত আমার ভারতবর্ষ চালা। তারপর ধনধান্যে পুষ্পে ভরা। অমরেশবাবু একটু থমকে দাঁড়ালেন, মনে মনেই বললেন, ধনধান্যে পুষ্পে ভরা না রে, ধনধান্য পুষ্পে ভরা হবে। আর একটা কী বলল, ভারত আমার ভারতবর্ষ নিয়ে। মুচকি হেসে আবার এগিয়ে চললেন গন্তব্যের দিকে। নমস্কার শিবদাসবাবু, আপনার সঙ্গে একবার দেখা করতে এলাম। আসুন আসুন, বহুদিন পরে এলেন, আসুন বসুন। বেতের চেয়ারটি টেনে বসলেন আর মাইকে ভেসে এলো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। শিবদাসবাবু, আপনার পাড়ার ছেলেরা বলছিল গানটি ডিএল রায়ের লেখা। গম্ভীর মিতভাষী মানুষ শিবদাসবাবু, কথা বেশি বলেন না। শিবদাসবাবু, ভাবতে সত্যিই অবাক লাগছে। আপনারই লেখা গান বাজছে আপনারই পাড়ায়, আর তারা জানেই না স্বয়ং গীতিকার তাদেরই প্রতিবেশী। অজয় দাস সুর করেছিলেন না? মিতভাষী শিবদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে বললেন, হ্যাঁ। ঘরের মধ্যে বসে শিবদাসবাবুর মন তখন কয়েক মাস পিছিয়ে গেছে একখানি চিঠির কথা মনে করে। লিখেছিলেন একজন প্রখ্যাত সুরকার এবং গায়ককে। এত কাছের মানুষ, কত কাজ করেছেন একসঙ্গে, তিনি এরকম করতে পারলেন? চিঠিতে লিখেছিলেন, অমুকবাবু, এতগুলো গান লিখিয়ে এতবার বলা সত্ত্বেও আপনি আমার পাওনা টাকাগুলো দিলেন না। আপনি যে পরিমাণ টাকার দামি মদ্যপান করে থাকেন, পাওনা টাকা পেলে আমার চিকিৎসাটা করাতে পারতাম। হৃদরোগে আক্রান্ত আমি। আর কি বলবো আপনাকে, ভালো থাকবেন এই প্রার্থনা করি। আদি গঙ্গা পেরিয়ে বেশ খানিকটা পথ হাঁটলেই একটু সরু গলির মধ্যে বাড়ি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের, যার লেখা বহু গান আমরা শুনেছি, বহু গান, কিন্তু আমরা জানিই না তার কথা। তার কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে তারপর তার সম্পর্কে দু চার কথা বলবো আপনাদের। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, হে দোলা হে দোলা, আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে হায়। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, শত ফুল বিকশিত হোক, সরস্বতী বিদ্যাবতী, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এই সমস্ত গান শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। 27শে ডিসেম্বর 1932 সাল শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম অবিভক্ত বাংলার খুলনা শহরে। দেশভাগের পর এপার বাংলায় চলে আসে গোটা পরিবার। বাবা পুলিশের উচ্চ পদে চাকরি করতেন, তৎকালীন ছোট লাটের সহকারী। শিবদাসবাবুরা 5 ভাই 1 বোন, সবার ওপরে বড় দিদি শিবানী। শিবদাসের জীবনে দিদি শিবানীর অবদান বিরাট। থাকতেন ভবানীপুরের কুণ্ডু রোডে, পড়তেন মিত্র ইনস্টিটিউশনে। তার সহপাঠী ছিলেন সুভাষ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যিনি বিরাট কবি হন। দিদি পড়তেন রবীন্দ্র ভারতীতে। দিদির লেখার হাত ছিল চমৎকার, তাঁকে দেখেই শিবদাস লেখা শুরু করেন। এই দিদির মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ হয় শিল্পী মহলে। এখানে একটু বলে রাখি, এই দিদি জীবিত আছেন এবং তার মেজ ছেলে বর্তমান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়। একটু বড় হতেই বাবা গত হলেন, সংসারে অনটন দেখা দিল। নাকতলা অঞ্চলে ভাড়া উঠে এলেন তারা। শিবদাস চাকরি নিলেন খানপুর রোডের ননীবাবুর প্রাইমারি স্কুলে, মাইনে 40 টাকা। দিদিকে দেখে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করলেন। খানপুর রোডেই 9-এর 4 নম্বর বাড়িতে থাকতেন বাপি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি এবং মা বাঁশুরি লাহিড়ি। তাঁরা তখন গণসঙ্গীত গাইতেন। তখন খাদ্য আন্দোলন চলছিল। শিবদাস বন্দ্যোপাধ্যায়কে বললেন, পার্ক সার্কাস ময়দানে একটা অনুষ্ঠান হবে, তার জন্য একটা গান লিখে দিতে হবে। লিখে দিলেন গান। অপরেশ লাহিড়ি সুর করলেন, লাইন লাগাও লাইন লাগাও।
এই তার শুরু। ছোট চাকরি পেলেন পোর্ট ট্রাস্টে, কিন্তু কবিতা আর গান লেখার নেশায় অফিস আর যাওয়া হয় না, তাই মাইনে কাটা যায়। কবিতা আর গান লিখে কতই বা রোজগার হয়, সংসারে বাড়তে লাগলো অভাব। লিখে চললেন আরও গান, একের পর এক আধুনিক এবং বাংলা ছায়াছবির গানও। যে মানুষ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, সেই মানুষই একই ছবিতে কী করে ঘচাং ফু খাবো তোকে লিখতে পারেন, সে এক অবাক করা কাজ। রুমা গুহ ঠাকুর তার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। তার ক্যালকাটা ইউথ কোয়ারের জন্য লিখলেন ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, আর তোমার আমার ঠিকানার মতন সব গান। সালটা 1983। রুমা গুহ ঠাকুরদা তার ছেলে অমিত কুমারের সঙ্গে যোগাযোগ করালেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের। অমিত কুমারের জন্য গান লিখবেন তিনি। গানের কথা অমিত কুমারের পছন্দ হলো। অমিত কুমার বাবা কিশোর কুমারকে শোনালেন সেই গানের কথা। কিশোর কুমার বললেন, আরে বাস, কে লিখেছে এই গান? না না না, এই কথায় আমাকে গাইতেই হবে, বুঝলে? তুমি তাকে বোম্বেতে ডাকো, আমার সুরে ওর কথায় এবার পুজোর ক্যাসেট হবে আমার। তাই হলো, শিবদাস বন্দ্যোপাধ্যায় গেলেন বোম্বে। যে গানগুলো সেবার পুজোয় বেরিয়েছিল আপনাদের জানা। তার আগে বলে নিই, কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে বসে কিশোর কুমারের সামনেই বসে গান লিখেছিলেন তিনি। গান লিখতে লিখতে বারবার উঠে বাইরে যাচ্ছিলেন। কিশোর কুমার বললেন, আপনি বারবার উঠে বাইরে যাচ্ছেন কেন? সিগারেট খেতে? ওই মানে এতবার উঠলে কনসেন্ট্রেশন নষ্ট হয়, আপনি আমার সামনেই খান। আপনার সামনে বসে? হ্যাঁ হ্যাঁ, খান খান। আচ্ছা শিবদাসবাবু, এই সিগারেট নিয়ে একখানা গান লিখে ফেলুন না। সিগারেট নিয়ে? কিছুক্ষণের মধ্যেই লেখা হয়ে গেল গান। সিগারেট নহ তুমি শ্বেতপুরী, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতি পলে তুমি সাথী দুটি, দুটি ঠোঁটের মাঝে আমি জড়িয়ে ধরি। বাহ বাহ, এই তো সাবাস। সিগারেট নিয়ে যখন লিখলেনই, চা খেতে এত ভালোবাসেন যখন, চা নিয়েও একখানা লিখে ফেলুন দেখি। তাও লেখা হলো। এক কাপ মুখে তুলতেই মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়াতে এসে ভীরু লজ্জায়। এইবার আরও যে গানগুলো লেখা হয়েছিল, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি, ডাকে লোকে আমাকে ক্লাউন, রাখাল চন্দ্র মাতাল, এই সমস্ত গানগুলি। গান লেখার পর্ব শেষ করে যখন ফিরছেন, কিশোর কুমার বললেন, শিবদাসবাবু, আপনার কিন্তু পরের বছর আবার আসতে হবে, আমার পুজোর গান আপনিই লিখবেন। না, পরের বছর আর যেতে পারেননি তিনি। হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা চলে দীর্ঘদিন। তারপর আরও কয়েকবার যাওয়া হলো না কিশোর কুমারের কাছে। 1987 আগস্ট মাস, কিশোর কুমারের ডাকে এবার গেলেন বোম্বে। প্রথমে গৌরীকুঞ্জের উল্টো দিকের এক হোটেলে উঠলেও পরের দিন তাঁদের নিজের বাড়িতে নিয়ে আসেন কিশোর কুমার। বাড়িতে লনে বসে সন্ধেবেলা গান লেখা হতো। কিশোর কুমার পাশে, অমিত কুমার হারমোনিয়াম বাজানোর জন্য, বাসুদেব চক্রবর্তী আর শিবদাস বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বাড়ির পাঁচিলে লাগানো বড় বড় আলোগুলো সারা লনটাকে দিনের মতো আলো করে রেখেছে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে একে একে সৃষ্টি হচ্ছে গান, আর তার সুরও তৈরি করে চলেছেন কিশোর কুমার। লেখা হচ্ছে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া, এ জীবন প্রেমেরই এক পাতাবাহার কবিতা আমার আঁধার ভুবনে। হঠাৎ কিশোর কুমার বললেন, শিবদাসবাবু, আমার করা একটা ভালো গান আছে, আজনবী বলে একটা ছবি বানাচ্ছি। আগে অর্ধেকটা শ্যুট হয়ে গেছে, এই নভেম্বরেই আবার শ্যুটিং শুরু হবে। এই ছবির একটা গান আছে, প্যার আজনবী হায় জানে কাহাঁ সে আয়ে, কব জীবন মে ফুল খিলায়ে, কব আঁসু দিয়ে যায়। এর ওপর আপনি একটা বাংলা গান লিখে দিন। শিবদাসবাবু লিখে ফেললেন, প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। গান লেখা চলতে থাকলো। সন্ধেবেলায় একদিন হলো কি, কিশোর কুমারের স্ত্রী লীনা গাঙ্গুলি এসে সেখানে বসলেন। আরে এই তো লীনাজি এসে গেছেন। শিবদাসবাবু, আপনি লীনাজি আর আমাকে নিয়ে একখানা মজবুত দেখে গান লিখে দিন তো, হৈ হৈ করে বলে উঠলেন কিশোর কুমার। শিবদাস বন্দ্যোপাধ্যায় ভাবলেন, এ কী রে বাবা, মেশিন নাকি? যা খুশি অর্ডার দিয়ে চলেছেন, কখনো চা, কখনো সিগারেট, কখনো স্ত্রী। লিখে ফেললেন গান, আমি দুঃখকে সুখ রূপে বইতে পারি যদি তুমি পাশে থাকো, দৈনকে হাসি রূপে সইতে পারি যদি তুমি পাশে থাকো। খুশিতে হৈ হৈ করে উঠলেন কিশোর কুমার। যথাযোগ্য সম্মান দক্ষিণা দিয়ে বিদায় জানালেন তাকে, আর নজিরবিহীনভাবে করে ফেললেন একটা কাজ।
একটা ব্রিফকেস তার হাতে দিয়ে বললেন, এটা নিন, তবে এখানে খুলবেন না, কলকাতায় ফিরে খুলবেন। আর আমাকে কথা দিন ডিসেম্বরে আবার আসবেন। আপনাকে দিয়ে আরও গান লেখাবো শিবদাসবাবু, অসুস্থ হলে চলবে না। কিশোর কুমার চলে গেলেন বাড়ির ভেতরে। অমিত কুমার বারণ করা সত্ত্বেও তাকে দিয়ে বাক্স খুলিয়ে দেখা গেল তার মধ্যে একটা প্যাকেট, আর তাতে থরে থরে টাকা সাজানো। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? পারিশ্রমিক তো আমি নিয়েছি। তাহলে? বাবা খুশি হয়ে দিয়েছেন। না অমিতবাবু, এই টাকা আমি নিতে পারবো না। নির্লোভ সৎ মানুষটা ফিরে এসেছিলেন এবং কথা দিয়ে এসেছিলেন ডিসেম্বরে আবার আসবেন। তবে আর তার দরকার পড়ল না। তার আগেই কিশোর কুমার 13ই অক্টোবর 1987 সালে মারা গেলেন। তার ছোট মেয়ে দেবযানী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি কোনো সম্মান পাননি, অবহেলিত হয়েছেন। আজও কেউ জানেনই না তাঁকে। রেডিওতে এত গান বাজে, সুরকার গায়কদের নাম বললেও কোথাও গীতিকারের নাম বলা হয় না।